এই শহরে প্রতিদিন ঢাকায় কাজের সন্ধানে অন্তত ২০০০ মানুষ আসছেন, যার ভেতরে কমপক্ষে ১৪০০ জনই জলবায়ু পরিবর্তনের শিকার হয়ে উদ্বাস্তু। আন্তর্জাতিক ও দাতা সংস্থাগুলোর এই তথ্যও কিন্তু প্রতিদিনই বলছে মানুষ বাড়ছে, অথচ দেশের স্থানীয় বা কেন্দ্রীয় কোনো কাঠামোতেই এই জলবায়ু উদ্বাস্তুদের নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। যদিও গত ১৫ বছরে এই খাতে নেওয়া হয়েছে শত শত প্রকল্প এবং ব্যয় হয়ে গেছে ৪০,০০০ কোটি টাকা। জলবায়ু তহবিলের সেই টাকা কোথায় খরচ হলো? এত প্রকল্পের পরও কেন প্রতিদিনই বাড়ছে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজব আজ উন্মোচনে আমি, কাউসার সোহেলি। রফিক আলী, বয়স ৪৬ বছর, পেশা এই মুহূর্তে রিকশা চালক। শীতের ২ মাস রিকশা চালান তিনি। তবে বছরের বিভিন্ন সময়ে মধ্যবয়সী রফিকের পেশা হয়ে যায় ভিন্ন ভিন্ন। রোজার ১ মাস করেন ফল বিক্রি, বাকিটা সময়ে কখনো ভাঙাড়ি টোকান তো কখনো ইট টানেন গাবতলী বালুর ঘাটে। অথচ মাত্র ১২ বছর আগেও রফিক ছিলেন পুরোদস্তুর এক গেরস্ত। দেশে গ্রামে কাজ হচ্ছে না, তারপরে ইট ভাটা খোলা কাম করা শুরু করলাম। ইট ভাটার কাম তো ৬ মাস হয়, ৬ মাস হয়, তারপরে একই হয়, সিস্টেমটা একই চলে যায়, তারপরে চলে আসলো। এরকম ভাবে ৪০টা পরিবার চলে গেছে। রফিকের বাড়ি সাতক্ষীরার শ্যামনগরের বুড়ি গোয়ালিনী। তবে সেই পরিচয়টুকু টিকে আছে কেবল তার জাতীয় পরিচয়পত্রের ছোট্ট কাগজের টুকরোয়। যদিও একসময় সেই শ্যামনগরেই থাকতেন তিনি, খেতে বুনতেন তিল, মসুর, ডাল, পাট, নানা শস্য। ১৪ বছর আগের ঘূর্ণিঝড় আইলা পাল্টে দেয় সাজানো গোছানো কৃষকের শান্ত জীবন। আইলার সময় যে লোনা পানিটা উঠেছে, এতেগুলো দেখা যাচ্ছে ক্ষেত খামারি যা ছিল সবই তো শেষ। আগে যে বড়ান ধান হতো, পান্নাই ধান হতো, পাইজাম ধান হতো, তারপর বেগুন বিচি, চিনি কানে আমাদের দেশে যেগুলো বলে আর কি নাম, এসব ধান তো দেখিনি আর নেই। গরু ছাগল পালবো কি করে? কারণ খড়কুটো ওখানে খাবে কি? অত খড়কুটো কিনে খাওয়ার মতন সক্ষম আমাদের নেই। ঘাস গজাবে কি? সব তো পানি, পানি খাতিগুলো লবণ। আপনি এখন যে পানিটা খাবেন সে পানিটাও লবণ। মনটা তো সব সময় চায়, গ্রামের জন্য মনটা কাঁদে। একজন বাড়ি যদি মারা যায়, তার হয়তো একদিন বাজার তার লাশটা রাখবো না, দ্বিতীয় চোখে দেখতে পারবো না। কয়েকদিন আগে মা মারা গেছে, যেতে পারিনি। রফিকের আরেক দীর্ঘশ্বাস তার সন্তানেরা। ঢাকায় আসার পর ৪ সন্তানের মধ্যে ৩ জনই এখন শিশু শ্রমিক। মেয়েটিকে এখনো স্কুলে পাঠাতে পারলেও কখন বিয়ে দিয়ে দিতে হয় সেটাই রফিকের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। একটু ভালো স্কুল করতে গেলে শনিবিলি যেতে হবে। শনিবিলি দেখান যে একটা মেয়ে সাইনা মেয়ে যাবে, তার পথে ঘাটে কেরা কি বললো। আমরা তো রিক্সা চালিয়ে খাই, সেখানে কেউ আমরা চিনি না, কার কি বলবো। আইলার ছোবল নোনা জলে ভাসিয়ে দিয়েছে খুলনার মেয়ে স্বপ্না বেগমের ছোট্ট জীবন। ৩ সন্তানকে মায়ের কাছে রেখে ভবিষ্যৎ গড়ার চেষ্টায় স্বামী স্ত্রী বাড়ি ছেড়েছেন আজ ৭ বছর। মহামারীর মতো ছড়িয়ে পড়া লবণাক্ততায় ফলন হারিয়েছে ক্ষেত, মারা যাচ্ছে মাঠের ঘাস, ফলের গাছ। আর একই সাথে স্বপ্নারা হারাচ্ছেন বেঁচে থাকার শেষ অবলম্বন কাজটুকুও। যখন আমাদের পানিতে ডুবে যায় তখন আমাদের খাওয়ানি ওই যে পানির উপর দিয়ে ভাসে কলমি শাক আছে, তারপরে শাপলা ভাসে, একটু কচু ঘেঁচু এটা সেটা খেয়ে মানুষের জীবন বাঁচতেছে। আমার সন্তান যে ওইখানে খারাপ খাবার খাচ্ছে, খারাপ খাবার আমি জানতেছি যে আমাদের মা বাবার সামর্থ্য নেই ওখানে খাওয়ানোর, কিন্তু আমারও সামর্থ্য নাই যে আমি কিছু টাকা পাঠাই দেবো ওদেরকে ভালো খাওয়াবো। কিন্তু সপ্তাহে হলেও তো একদিন আমি মাছ খাই, কি ১৫ দিন অন্তর একদিন হলে একটু মুরগি খাই তো, কিন্তু আমার সন্তান তো খেতে পারে না। তখন তো আমার পেটে যাইতে চায় না, যায় আমার তো তখন কষ্টই হয়। কিন্তু আমার ওই বাচ্চা কখনো মুখ দিয়ে বলে না যে আম্মু আমি এই জিনিসটা খাবো, তো আমি এই জিনিসটা নিব। গাবুরা, নীলডুমুর, বুড়িগোয়ালিনী, শ্যামনগর পুরো অঞ্চলের চারিদিকে নদী, পুকুর, খাল। অথচ ৩ বেলার খাবার পানি জোগাড়ই গ্রামের মহিলাদের চলে যায় দিনের ৩-৪ ঘন্টা। তাই কাজ করে সংসারের অভাব ঘোচানো আরো কঠিন হয়ে পড়ে ওদের গ্রামীণ জীবনে। পানি নিয়ে এসে ভাত দিছি, ৮টা-৯টা বাজছে, ভাত দিছি, ভাত খেয়ে ওরা বেরোয় গেছে। আবার আমরা পানি এনে দুপুরের জন্য রেডি করে রাখছি।
ছোট ফ্যামিলিতে ছোট লাগে, বেশি ফ্যামিলি হলে বেশি। আবার আনতে হচ্ছে 3 কলসি পানি কমসে কম আনা লাগছে, না আনলে একটা ফ্যামিলি চলে নাই। দীপনগর বস্তির এই মানুষেরা সবাই খুলনা, বাগেরহাট, ভোলা অঞ্চল থেকে আসা। এরা সবাই গ্রাম ছাড়তে বাধ্য হয়েছেন কাজের অভাবে। যদিও নদীতে ভাঙেনি তাদের বাড়িঘর, অনেকেরই ফসলি ক্ষেত বা গবাদি পশু লালন পালনের মতো যথেষ্ট সুযোগও আছে এখনো। তবুও বাপ দাদার বাড়ি, পেশা, রক্তের আত্মীয় স্বজন ছেড়ে এরা সবাই এখন ছিন্নমূল বস্তিবাসী, ভাসমান শ্রমিক। যে সময় ফসল হয় এই ফসলটা এই সময় হয় না, এই কারণে আমি বাড়িতে ফসল হচ্ছে না। ওই যে পানিতে বন্যায় বুড়ি যায়, মনে করেন বড়ি গেলে আর জায়গা নিচু জায়গায় এলে মনে করেন ধান টানার যেটা হয় না। মনে করেন আপনার 10 বিঘা আছে, আপনি 8 বিঘা বিলির ভিতর আছে, 2 বিঘা ভিটে আছে, তাতে দেখা যায় যে পার্শ্ববর্তী 20টা কামলা আছে। 20টা কামলা তো 2 বিঘা ভিটে চালানো সম্ভব হয় না। বউ বাচ্চা করা নিয়ে অন্তত একদিক গিয়ে তাদের নিয়ে একটু শান্তি ভাই ডাল ভাত খেয়ে বেঁচে থাকবে। এখন এই জোন খাটি, রিক্সা চালাই, এই বালা হাতের এই যে বালা আছে এই বালা বিক্রি করি। আমার শ্বশুর মারা গেল, মেচ্চা শ্বশুর, বৃষ্টির সময় মাটি দিয়েছে উঁচা করি, তারপরেও সে লাশ পানিতে ভাসে, লাশ পানিতে ভাসতে আমি যেই দেখলাম সেই লাশ আবার হুজুর ডেকি, মানুষজন ডেকি, আবার ওই জায়গায় মাটি দিয়ে উঁচা করি, আবার ওই জায়গায় মাটি দিয়ে চাপা দিয়ে থিয়েছে কবরটা। কত কষ্ট দেখেন, একটা মানুষ মরি যাইও শান্তি নেই। গাবতলীর বেড়িবাঁধের দীপনগর বস্তির জীবনে একমাত্র সস্তা শিশু শ্রমিক। মাত্র 30 টাকা দিন হাজিরায় ওয়ার্কশপে কাজ শুরু করে এখানকার শিশুরা। এরা সবাই রফিক স্বপ্নার মতো বাড়ি ছাড়া ছিন্নমূল মানুষদের সন্তান। কথা হলো ইয়াসিনের সঙ্গে। স্থানীয় গ্যারেজের হেল্পার সে, অথচ 4 বছর আগেও ভোলার চরফ্যাশনের 1 নম্বর ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল ইয়াসিন। আমার দেয় দৈনিক 150 টাকা। প্রথম যখন কাজ শুরু করছো তখন কত টাকা? তখন আপনি 2 বেলা খাওয়াইতো মাঝনের বাসায়, আর আপনি সকালবেলা লাগে 30 টাকা নাস্তা টাকা দিত। জানালো ওর 17 বছরের বোনটির 3 বছরের একটি মেয়ে আছে, নাম সাবরিনা। এখানে অধিকাংশ মেয়ে শিশুদের বাল্য বিয়ে দিতে বাধ্য হচ্ছেন রফিকের মতো অভিভাবকরা স্রেফ নিরাপত্তার ভয়ে। অকাল বিয়ের শিকার কিশোরীরা হচ্ছেন চিররুগ্ন শরীরের আগাম মা। এদের জীবন মান উন্নয়নে বেশ কিছু বেসরকারি সংস্থা কাজ করে যাচ্ছে। যে বস্তিতে ওরা থাকছেন সেখানে এমনই এক সংস্থার মাঠ প্রতিনিধিদের সঙ্গে কথা হলো। আসছে আপনার প্রায় 3000-এর মতো পরিবার ছিল, সেটাকে মাইগ্রেন্ট হয়ে ছড়ানো ছিটানো অবস্থায় গিয়ে কিন্তু আমরা 300 পরিবার পেয়েছি। তো সেইখান থেকেও যদি আমি বলি যে ছড়ানো ছিটানো অবস্থায় কেউ লাইভলিহুডের জন্য চলে গেছে, সেটা কিন্তু শেষ পর্যন্ত এখন আমরা 172টা পরিবারকে নিয়ে কাজ করছি এবং তাদেরকে আমরা বিভিন্নভাবে আসলে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। উন্নয়ন কর্মীরা আমাদেরকে জানিয়েছিলেন যে দীপনগর বস্তিতেই তারা 172টি পরিবারকে শনাক্ত করেছেন যারা জলবায়ু উদ্বাস্তু। 2014 সালের বস্তি জরিপের হিসাব অনুযায়ী এমন বস্তি আছে ঢাকা শহরে 3200-রও বেশি। এখন আমরা খুঁজে দেখব এইসব বস্তিতে যে আশ্রয় নিচ্ছেন জলবায়ু উদ্বাস্তুরা, তাদের প্রকৃত সংখ্যাটি কত এবং তাদের নিয়ে এই নগর কর্তৃপক্ষের কি ধরনের পদক্ষেপ রয়েছে। এই মানুষগুলোর কোনো পরিচয় থাকুক বা না থাকুক, একটি গালভরা নাম কিন্তু এর মধ্যেই বেশ নামডাকও ছড়িয়েছে। এরা সবাই ক্লাইমেট মাইগ্রেন্ট বা রিফিউজি, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত অভিবাসী বা উদ্বাস্তু। বস্তিবাসী এই মানুষদের খোঁজে যাচ্ছি 2 সিটি কর্পোরেশনে। 2 সিটি কর্পোরেশনে আছে 3000-এরও বেশি বস্তি, যেখানে মূলত অবস্থান নেন ঠিকানাহীন ছিন্নমূল মানুষেরা। এ সম্পর্কে 2 কর্তৃপক্ষেরই অবস্থান অভিন্ন। সুনির্দিষ্ট কোনো তথ্য নেই এদের কারো কাছেই। এই জলবায়ু পরিবর্তনের শিকার মানুষদের নিয়ে কাজ করছে পরিবেশ মন্ত্রণালয়। স্রেফ এটুকুই তথ্য মিলল এখান থেকে। পরিবেশ অধিদপ্তরের জলবায়ু পরিবর্তন নিয়ে বিশেষায়িত বিভাগেও মিলল না এমন উদ্বাস্তুদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য।
যা আছে তা কেবল উপকূল বা দুর্গত এলাকার উন্নয়নের খবর। মাইগ্রেশনের ক্ষেত্রে আসলে আমাদের কাছে সত্যি বলতে যে আসলে খুব বেশি ডেটা নাই। তো আমাদের এটার জন্য আমরা একটা প্রকল্প নিয়েছি। আমাদের বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে আমরা একটা গত বছর একটা প্রকল্প শুরু করেছি, বিশেষ করে কোস্টাল এরিয়া বা রিভারাইন যে এরিয়াগুলো আছে, তো ওখান থেকে কি পরিমাণ মানুষ মাইগ্রেট করছে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টের কারণে, সেটা আমরা অ্যাসেস করব। আশার কথা, রফিকদের মতো জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির শিকার মানুষদের জন্য সরকারের একটি স্বনির্ভর তহবিল আছে, নাম বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট বা জলবায়ু তহবিল। জলবায়ু পরিবর্তনের কারণে যারা ক্ষতিগ্রস্ত তাদের জীবনে বিরূপ প্রভাব মোকাবেলায় এই তহবিল গঠন করে সরকার 2009 সালে। তবে এই কর্তৃপক্ষের কাছেও মিলল না জলবায়ু উদ্বাস্তুদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য। প্রথমত আমাদের কিন্তু শুধু ট্রাস্ট ফান্ড, আপনি যদি ক্লাইমেট চেঞ্জ রিলেটেড কোনো ডেটা বা তথ্য চান, এটা আমাদের জন্য দেওয়াটা ডিফিকাল্ট। ইন্ডিভিজুয়ালি যদি আপনি দেখতে চান আপনার, তাহলে তো ওয়েবসাইটে, এটা তো আমি মুখস্থ আমি বলতে পারবো না। পরিকল্পনায় আছে, কিন্তু সরকারি কর্তৃপক্ষের দাপ্তরিক কাঠামোতে নেই জলবায়ু উদ্বাস্তুদের বিষয়ে তথ্যের সন্ধান। অথচ রাজধানী ঢাকাতেই সবচেয়ে বেশি জড়ো হন এই উদ্বাস্তুরা, প্রতিদিন কমপক্ষে 1400 জন। বাধ্য হয়ে জলবায়ু উদ্বাস্তু নিয়ে কাজ করছে এমন আন্তর্জাতিক এনজিও সংস্থাগুলোর সহায়তা নিলাম এবার। জলবায়ুর কারণে আসছে, কারা এমনিতে ডিজাস্টারের কারণে আসছে, অথবা কোনো দারিদ্রতার কারণে আসছে, অথবা যে কোনো কারণে আসে, এইরকম স্পেসিফিক্যালি কোনো ডাটা আমাদের কাছে নেই। ইভেন আমার যদ্দূর জানা মতে গভর্নমেন্টের কাছেও হয়তো সেই রকম করে নেই ক্লাসিফাইড ডাটা। ফলে যে জলবায়ু পরিবর্তনের জন্য আসছে তার জন্য যে সাপোর্ট দিচ্ছি, যে হয়তো নর্মাল কারণে আসছে সেম সাপোর্টেই তার জন্য হচ্ছে, কিন্তু তার জন্য যে আলাদা একটা সাপোর্ট দরকার হতে পারে ওই রকম আমরা ডিজাইন করতে পারি না। সবশেষ বিশ্ব ব্যাংকের জরিপ রিপোর্ট জানাচ্ছে, প্রতি বছর সারা দেশ থেকে 4 লাখ মানুষ ঢাকায় আশ্রয় নেয়। দিনের হিসেবে অন্তত 2000 মানুষ আসে ঢাকায়, যাদের 70 ভাগই জলবায়ু উদ্বাস্তু। জলবায়ু তহবিল কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে যেটুকু জানা গেল, 2019 থেকে 23 এই 5 বছরে সারা দেশে 322টি প্রকল্প তারা বরাদ্দ দিয়েছে। এর মধ্যে 209টি সড়কে সড়ক বাতি বসিয়েছে এই প্রকল্পগুলো, এবং সেখানে বরাদ্দ হয়েছে 338 কোটি টাকা। 41 কোটি টাকা ব্যয় করে তারা 23টি প্রকল্প নিয়েছিল, যাদের কাজ ছিল নর্দমা পরিষ্কার করা। এই নর্দমা পরিষ্কার কিংবা সড়কবাতি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরাসরি কি ভূমিকা রাখছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা 2019 থেকে 24 পর্যন্ত এই উপজেলা পরিষদ সড়কবাতি স্থাপন ও নর্দমা পরিষ্কারে প্রায় 10 কোটি টাকা বরাদ্দ পায়। প্রকল্পের আওতায় পৌরসভার 9টি ওয়ার্ডে 112টি সড়কবাতি বসানোর কথা। আমি 2 মাস ধরে দেখতেছি, আসাতে আগে অনেক মোটামুটি ভালো ছিল, এখন একটু কম চলতেছে। এটাই এই জায়গায় অন্ধকার ছিল, ঠিক আছে, পরে এটা আপনার বন বিভাগ থেকে দিয়ে গেছে আমাদের। ওয়েবসাইট বলছে 2 কোটি টাকার সেই প্রকল্প শেষ। খরচের হিসেবে প্রতিটি সড়ক বাতির পেছনে বরাদ্দ হয়েছে 1.25 লাখ থেকে 1.5 লাখ টাকা। যদিও বাজার দর বলছে 60,000 টাকার মধ্যে একটি সড়ক বাতি বসানো সম্ভব। এত ডিটেলসটা আমি জানি না, এটাই সমস্যা, বললাম না, একদম ডিটেলসটা আমার স্যার জানেন। প্রকল্পে তো আপনি ছিলেন। হ্যাঁ, কিন্তু স্যার পিডি তো, স্যারের কাছে সবকিছু আর কি, যখন প্রয়োজন শুধু মুখস্থ রাখিনি। এখন আমরা কাজটা বুঝে নিইনি, ফাইনাল বিল হয়নি, না না চলমান। প্রকল্প প্রধান দপ্তরে নেই পৌরসভাতেও, তাই কথা হলো উপজেলা প্রধানের সঙ্গে। এটার এফিসিয়েন্সি হচ্ছে যে জায়গাগুলোতে বিদ্যুতের আনঅ্যাভেলেবিলিটি বা একটু অন্ধকার, যেহেতু শহর এলাকায় অনেক জায়গায় দেখা গেল যে আপনার বিদ্যুৎ চলে গেলে বিভিন্ন ধরনের আইন বহির্ভূত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, সেই জায়গাগুলো প্রায়োরিটি বেসিসে করেছে সারা ওয়ার্ড ও এতেই আপনার পৌরসভা ব্যাপী প্রত্যেকটা ওয়ার্ডে এরকম জায়গাগুলো সিলেক্ট করে সোলার সিস্টেম লাগানোর পরে মানুষের মধ্যে যে বিন্দু পরিমাণ একটা আতঙ্কের আশঙ্কা আগে ছিল যে অন্ধকার হয়ে গেলে কী করবো, সেটা অনেকটা কেটে গেছে আর কি। এই হচ্ছে মূল ইম্প্যাক্টটা আর কি। এগুলো যখন এসেছে তখন কার্যকারিতা যাচাই করেই দেওয়া হয়েছে, এটা হচ্ছে এই প্রায়োরিটি বেসিসে। আর আপনার এগুলো হচ্ছে দুর্যোগপূর্ণ যে এলাকাগুলো ন্যাচারালি আমরা ড্রট বা এগুলো ওই পার্সপেক্টিভে এখানে আসলে কোনো সুযোগ নেই, কারণ এখানে তো আর এরকম নদী ভাঙানো ওই জায়গাগুলো নেই।
ঢাকার আরেকটি বড় প্রকল্প হাইক্কার খাল উদ্ধার ও বর্জ্য পরিষ্কার। ঢাকার রায়ের বাজার সংলগ্ন হাইক্কার খাল ও নারায়ণগঞ্জের চারারগোপ খালে সঞ্চিত পলিথিন ও বর্জ্য অপসারণ প্রকল্পে 22 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর বাইরে হাইক্কার খাল নিয়ে আরও একটি প্রকল্প চলমান। এছাড়াও সরাসরি জলবায়ু তহবিলের বরাদ্দ ছাড়াও বিভিন্ন দাতা সংস্থাও বরাদ্দ ব্যয় হয়েছে এই খালের পেছনে। কিন্তু সরজমিন ঘুরলে দেখা যায় উদ্ধারের নামে কোটি টাকা সরকার ব্যয় করলেও গত 20 বছরে কেবল দখলই হয়েছে খালের চারপাশ। আমরা তখন ছোট ছোট ছিলাম, এদের মতন ছিলাম, তখন আমরা গোসল করছি, মাছও ধরতাম, আবার টলার আইতো যাইতো। এই হাউজিং এর যে আশেপাশের যে রাবিশ টুবিশ ময়লামূলকে আওয়ারটি মানে ইয়া করে লেছে মানুষ। 15-16 বছর আগে ধরেন এটা খেত খোলাই ছিল, বিল ছিল, যা যাইতে আইতে। সবশেষ উত্তর সিটি কর্পোরেশন ও বিআইডব্লিউটিসির উদ্যোগে নেয়া পদক্ষেপে খালের মুখের কিছুটা দেখা মিললেও উদ্ধার হয়নি দখল হয়ে যাওয়া শত একর জমি, যেখানে এখনো বহাল তবিয়তে বসছে প্রতিদিন সবজির আড়ত, গড়ে উঠছে হাউজিং। এখানে 15টা ভোট ছিল, এখানে 15টা ভোট নদী থেকে, হ্যাঁ মেয়র এখান থেকে আইন না মানুষে ভোটে করে আবার সব গেছে নদীতে, বুঝছিলাম গেল না। ভোট চলাচল করে এখন না, ওই নিজে পরিষ্কার করে মানে দেখাইছে যে আমি খাল পরিষ্কার করে ভোট আনছি। আপনার টিয়া আছে, আপনার বলতে পারবেন আঙুটিয়া নেই, ফোন বাইলে একটা উড়া। সামান্য ভোট পাতে যদি আমরা রিক্সা ঠিক করার জন্য একটা ছোট করে একটা দোকান খুলি হান্তনো 2000 টাকা করে আমার আশ্বাসে দিতে হয়। এই টাকাটা মানে নেতা বেতারা নিয়ে যায়। উদ্ধার হোক বা না হোক, খাল উদ্ধারের নেয়া বিভিন্ন প্রকল্প কিছুটা হলেও জলবায়ু পরিবর্তনজনিত সংকটকে চিহ্নিত করে। কিন্তু যদি বলি ফুটওভার ব্রিজ, ফুটপাত, যাত্রী ছাউনি এসব ঢাকার জলবায়ুর দূষণ কমায়, অবাক হচ্ছেন। অবাক করা এমন অনেক প্রকল্পই বরাদ্দ হয়েছে এই জলবায়ু তহবিলের টাকায়। শাহবাগ মোড়, সোমবার 7 জানুয়ারি 2025 সকাল 11টা। অতি ক্ষুদ্র ধূলিকণা যা নিঃশ্বাসের সঙ্গে মানব দেহে প্রবেশ করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়, তার হার এখানে এই মুহূর্তে স্বাভাবিকের চেয়ে অন্তত 3.5 গুণ বেশি। আর এর চেয়ে বড় আকৃতির ধূলিকণার বায়ু দূষণের হার আন্তর্জাতিক মাত্রার চেয়ে 8 গুণেরও বেশি। তবে এটা কোনো নতুন খবর নয় ঢাকার জন্য। বড় ধূলিকণা যেগুলো বিভিন্ন নির্মাণ কাজ থেকে আসে, সে PM10 সেখানে 150 মাইক্রোগ্রাম তার স্ট্যান্ডার্ড থাকার কথা, সেখানে আমরা এখানে 400, 450, 500 পর্যন্ত মাইক্রোগ্রামের এই ধুলাবালি আমরা লক্ষ্য করছি। ফিটনেস বিন গাড়ি থেকে যে ধুলাবালি তৈরি হয় তার টোটাল দূষণের প্রায় 50%, এবং নির্মাণ কাজের যে ধুলাবালি সেগুলো বাকি 50%। এইরকম এলাকায় আমরা মোটামুটি প্রপোর্শনালি দেখতে পাচ্ছি। প্রতি 3 দিনে একদিন ঢাকার বায়ুমান পৃথিবীর সবচেয়ে বায়ু দূষিত শহরের তালিকায় উঠে আসছে। এই শহরের মানুষের গড় আয়ু কমে যাচ্ছে 6 থেকে 8 বছর, অথচ প্রকল্পের অভাব নাই। অথচ বিশ্বব্যাংকের অর্থায়নে এখানেই নির্মিত হয়েছে দুটি অবকাঠামো, ফুট ওভারব্রিজ ও যাত্রী ছাউনি, যার নির্মাণ ব্যয় পুরোটাই বরাদ্দ হয়েছে জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে নেওয়া বিশেষ কেইস প্রকল্পে। 50 কোটি টাকা ব্যয়ে 2 সিটি কর্পোরেশন এলাকায় এমন 23টি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে। একের পর এক স্ট্রিট ল্যাম্পের প্রজেক্ট দেখছি, আমরা ফুট ওভারব্রিজের প্রজেক্ট দেখছি, আমরা ড্রেইনের প্রজেক্ট দেখছি, যেগুলো অন্য খাতের টাকা দিয়ে করার যথেষ্ট অপশান ছিল। বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য ম্যানুয়াল পদ্ধতিতে এখনও সুইপিং করা হয়, সেখানে অটোমেশনের জায়গায় আমরা যেতে পারতাম। বায়ু দূষণ কমানোর জন্য আমরা রোড অটোমেটেড স্প্রিংকারের ব্যবস্থা করতে পারতাম, যেটি পানি দিতে পারবে। বায়ু দূষণ কমানোর জন্য উন্নত প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষণা করা যেত, সেগুলো আমরা করতে ব্যর্থ হয়েছি। প্রতিদিন এই শহরে অন্তত 1400 জন জলবায়ু উদ্বাস্তু আসতে বাধ্য হচ্ছেন কাজের সন্ধানে। নিশ্চয়ই ইস্পাতের তৈরি ফুট ওভারব্রিজ, বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যাল, বাস স্টপেজ, যাত্রী ছাউনি ও এইসব ফুটপাত জলবায়ু পরিবর্তনে কোনো কাজ দিলে বা না দিলেও এই উদ্বাস্তুদের কোনো না কোনো উপকারে আসবে, এমনটাই ধরে নেওয়া ছাড়া এই মুহূর্তে আপাতত আর কোনো পথ নেই। কারণ জলবায়ু পরিবর্তনের জন্য ফুট ওভারব্রিজ কি ভূমিকা রাখছে সেই প্রশ্নের উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বা পরিবেশ অধিদপ্তর কেউই দিতে নারাজ।
অক্টোবরে রিটায়ারমেন্ট ডে গেল 1946 সালে। হঠাৎ করে আমি অর্ডার দেখি 3 মাস বাকি। হ্যাঁ, আমাকে বলছে যে ক্লোজিং করার জন্য। ক্লোজিং মানে কি জানেন? সমস্ত রিপোর্ট রেডি করে ওয়ার্ল্ড ব্যাংকে সাবমিট করা, সেটা হচ্ছে ক্লোজিং, পিসিআর বলে। তো আমি তো কোথায় লাগাচ্ছে সেগুলিও জানি না। ফুট ওভারব্রিজ বা সড়ক বাতির মতো প্রকল্পে এত আগ্রহের কারণ কি জানতে আবারও তহবিল কর্তৃপক্ষের মুখোমুখি। ব্যবস্থাপনা পরিচালকের পদে ভারপ্রাপ্ত হিসেবে একজন অতিরিক্ত সচিব দায়িত্ব পেয়েছেন সবেমাত্র, তাই এখনই কথা বলা সম্ভব নয়, জানালো তার দফতর। ডক্টর ফাহমিদা ম্যাডাম, উনি অতিরিক্ত সচিব, উনি এখানে বসা শুরু করেন এখনো। রাজনৈতিক বিবেচনার ভিত্তিতেই এই ধরনের প্রকল্প বরাদ্দ পায়, প্রসঙ্গ আলোচনায় জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আমার মনে হয় না এটা হয়তো পলিটিক্যাল ওইভাবে যদি আপনি বিচার করেন সেই এলাকা, তো আমরা জানি আমরা মনে করেন লবণাক্ত আক্রান্ত এলাকা হিসেবে ভালো মনে করি, এটা তো আমরা জানি। তারপরেও দেখা যাচ্ছে যে সবসময় এগুলি তো উন্নত হয়েছে বলে তো আবার এটাকে চেঞ্জ করতে হয়েছে, আমাদের এগুলিকে নিয়ে আমাদের চিন্তা করতে হয়েছে। আমরা তো আসলে নতুন, আমরা এসে যেমন নিয়মকানুন চেঞ্জ করা হয়েছে। জলবায়ু তহবিলের অর্থ অপব্যয় ও দুর্নীতির নানান সপ্রমাণ তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণায়। কিভাবে পাশ হয় এসব প্রকল্প, এই প্রশ্ন নিয়ে মুখোমুখি হই সংশ্লিষ্টদের। যেহেতু আমাদের প্রজেক্টগুলো বাইরের ফান্ডেড প্রজেক্ট, এখানে কিন্তু কোনো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মাধ্যমে প্রজেক্টটা বাস্তবায়ন করতে হয়। আইদার হতে পারে ইউএনডিপি অথবা এফএও অথবা ইউনেপ। তো এটা হচ্ছে তারা যখন ফান্ডটা তাদের মাধ্যমে আসে এবং তারা কিন্তু প্রপারলি এটাকে মনিটরিং করে এবং রেগুলার হচ্ছে তাদেরকে রিপোর্টিং করতে হয়, ইন্টারনাল অডিট মেকানিজমটা আছে। তো এখানে আসলে করাপশনের কোনো সুযোগ নাই। ওই অঞ্চলে বা সংশ্লিষ্ট এলাকায় একজন প্রভাবশালী মন্ত্রী বা জনপ্রতিনিধি তাদের নিজেদের স্বার্থ অর্জনের জন্য এই ধরনের জলবায়ু পরিবর্তন মোকাবেলা প্রকল্পের নামে এরকম প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এই ট্রাস্টের যারা শুধু বোর্ডের সদস্য ছিলেন তাদের তো প্রত্যক্ষ দায় আছে, যেটা আমি আগে বলছি। কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়েছে এর মধ্যে এই পুরো তহবিলের যে শুরু থেকে এই পর্যন্ত যে অর্থ ব্যয়িত হয়েছে এবং যে প্রকল্প বাস্তবায়িত হয়েছে সেগুলোর একটা ফুললি ইন্ডিপেন্ডেন্ট এক্সটার্নাল অডিট করা দরকার বলে আমি মনে করি। পয়েন্টটা সত্যি যে জলবায়ু ট্রাস্ট ফান্ডের যে টাকা, এটা সঠিকভাবে ব্যবহার হয়নি, এটা দুর্নীতি হয়েছে। প্যারালাল আরেকটা ফান্ড হয়েছিল ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড, যেটা বিশ্বব্যাংক তদারক করত। এটাতে দুর্নীতির কারণে বিশ্বব্যাংক এটা থেকে বন্ধ করে চলে আসে। এর পরিচালনার জন্য যে পর্ষদ হলো, এটা মূলত রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে, 6-7 বাঘা বাঘা মন্ত্রী এবং সভাপতি হচ্ছেন স্টেট মিনিস্টার, কিন্তু সেই মিটিংয়ে ফুল মিনিস্টাররা প্রেজেন্ট থাকবে, আর 7-8 জন আমলা, আর তার বাইরে থেকে 2 জন প্রফেশনাল ছিলেন। প্রথম যে 2 জন ছিলেন তারাও রাজনীতির কালারভুক্ত। বছর 2 আগে এটাকে পরিবর্তন করা হয়, কিন্তু ওই 6-7 জন মন্ত্রী আর 8-10 জন আমলা তারা থাকছেন। কাজেই প্রথম দিকে এই টাকাটা ঠিক জায়গা মতো খরচ হয়নি, পুরোটাই রাজনীতি ভিত্তিতে হয়েছে এবং গভর্নমেন্ট ইভ্যালুয়েট করেছে, বিআইডিএসকে দিয়ে ইভ্যালুয়েট করেছে, তার রিপোর্ট আমি আজও দেখিনি। এবং প্রথম মিটিং থেকে আমরা যখন হইচই বলা শুরু করেছি তখন একটা কমিটি করে দেয়া হয় যে টাকাটা কোথায় খরচ হবে। এটা 2 বছর আগে সেই রিপোর্ট দেয়া হয়েছে, কিন্তু ওই মন্ত্রী আর কিছুতেই তোলে না আলোচনাতে। কিন্তু এই 2 মাস আগে এখন যিনি উপদেষ্টা, তার নেতৃত্বে মিটিংয়ে এটা অ্যাপ্রুভড হয়েছে। সো আমরা আশা করি এখন থেকে টাকার খরচ সঠিক জায়গায় হবে। রফিক, স্বপ্না বা ইয়ামিনদের ভাগ্য পরিবর্তনে গত 15 বছরে ব্যয় হয়েছে জলবায়ু তহবিলের ৩,৯৬৮ কোটি টাকা। এই বিশাল খরচ ওদের জীবনে কতটা উন্নয়ন ঘটিয়েছে তা আলোচনার বিষয় হতে পারে। তবে এটা স্পষ্ট, এই 15 বছরে এই খাতে বাংলাদেশের মানুষের মাথাপিছু ঋণ দাঁড়িয়েছে ৯,৪৮৫ টাকা। এই ঋণের বোঝা টানছে রফিকদের মতো জলবায়ু পরিবর্তনের সরাসরি শিকার হতদরিদ্র উদ্বাস্তুরাও। অথচ এদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পর্যন্ত নেই রাষ্ট্রের কোনো পর্যায়ে। যা আছে তা কেবল ঋণের বোঝা আর অপ্রয়োজনীয় প্রকল্প নেয়ার লাগাম ছাড়া হিড়িক।